সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে ফেনী জেলায়। ফেনী জেলার সোনাগাজী উপজেলায় দুগ্ধ খামার করে স্বাবলম্বী হয়েছেন উচ্চশিক্ষিত নাসরুদ্দিন অপু। বর্তমানে তার খামারে বিদেশি উন্নত জাতের 50টি গাভী রয়েছে, যার মূল্য প্রায় 25 থেকে 30 লাখ টাকা, যা থেকে তার যাবতীয় খরচ মিটিয়ে মাসে 50,000 টাকা আয় থাকে। নাসরুদ্দিন অপু দুগ্ধ খামারের পাশাপাশি 1 একর জমিতে গড়ে তুলেছেন নার্সারি। গত পর্বে আমরা দেখেছি তার গরুর খামারটি তিনি কিভাবে পরিচালনা করেছিলেন। আজ আমরা দেখব তার নার্সারির নানান কার্যক্রম। ভাইয়া নার্সারি কবে থেকে শুরু করেছেন? এই তো প্রায় 8-9 বছর হয়ে যাচ্ছে। 8-9 বছর? জি। তো নার্সারি করবেন বলে কবে চিন্তা করলেন বা কিভাবে আসলো এটা মাথায়? আসলে এটা মাথায় আসছে মানে আমাদের যে সরকার, হাসিনা সরকার যখন গাছগুলা মানুষকে দিচ্ছে বা ইউনিয়ন পরিষদ থেকে দিতেছে, তারপরে সরকারি কৃষি অফিস থেকে গাছ দিচ্ছে, তখন আমরা চিন্তা করলাম যে না, ব্যবসাটাকে আমরা সম্প্রসারণ করি। আমরা যদি গাছ উৎপাদন করি তাহলে যেহেতু আমাদের সরকার ক্ষমতায় আছে, আমরা গাছগুলো সরকারিভাবে যখন চাই সরকারিভাবে আমরা গাছগুলো সাপ্লাই দিতে পারবো। আর পাবলিকের কাছে জেনারেলি যা বিক্রি হয় তা দৈনিক বিক্রি তো এটা হবেই। ওই চিন্তা থেকে আসলে নার্সারিটা করা। হ্যাঁ, এই নার্সারিটা কতখানি জায়গার উপরে? এখানে আছে আপনার 50 শতকের মতো, তারপরে বাইরে আছে আরো 50 শতকের মতো, 100 শতকের মতো হবে আর কি। আপাতত 1 একরের মতো আর কি টোটাল আছে এই মুহূর্তে। সামনে যদি আমরা চাহিদা আরো বাড়ে তাহলে আমরা এটাকে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে আর কি। আচ্ছা, তা আমি দেখতে পাচ্ছি যে পুরো নার্সারিতে সব ধরনের ফল গাছই দেখা যাচ্ছে। তো এই সব ধরনের চারাই কি আপনি সরকার থেকে পেয়েছেন? না, আমি এগুলা নিজেরা বাজার থেকে এই বীজ নিয়ে আসি, আমরা নিজেরা প্যাকেটিং করি, নিজেরা উৎপাদন করি এগুলা নিজের থেকে। যে আপনি দেখতেছেন একদম ছোট ছোট সাইজ, এগুলো মাত্র বাইরে এসে, তারপরে এগুলো একটু বড়, এগুলো গত বছরের এগুলা মানে কিছু থাকে যায়, কিছু আবার মানে আমরা এভাবে একটার পর একটা মানে চলতে থাকে আর কি। কিছু ফলের, বেশিরভাগই ফলের গাছ। মোট কত জাতের ফলের চারা আছে এখানে? এখানে অনেক মানে ফলের বলতে আপনার প্রায় মানে একদম রেয়ার হয়তো 2-4-5টা যারা বা বিদেশি কিছু ফল গাছ ছাড়া দেশীয় জাতের যত রকমের ফল গাছ আছে সব ফল গাছে আমার বাগানে আছে। এখান থেকে সব রকমের ফল গাছের নেওয়া যায়, এখান থেকে সবাই নিচ্ছে। তো আপনার আম, জাম, নারিকেল, সুপারি, তারপরে পেঁপে, পেয়ারা, তারপরে মানে সিজনাল যেগুলো আছে বেগুন টেগুন, মরিচ টরিচ থেকে শুরু করে সব রকমের ফল পাওয়া যায়। আচ্ছা, মানে ফলের পাশাপাশি আপনি সবজিও করছেন? জি জি, সবজিরও আছে। সবজিরও মানে আপনার এই মনে করেন ঝিঙ্গা, তারপরে তার বেগুন, ওই যে দেখতেছেন বেগুনের যে বেগুন ধরা আছে দেখছেন আপনি, বেগুন, তারপরে মরিচ, এই ধরনের মানে সিজনাল ফল যেগুলো আছে ওগুলো চারাও আছে, ওগুলো বিক্রি হয় এখানে। আপনার এখানে কতগুলো চারা আছে? আমার এখানে সবজি বাদ দিয়ে মানে কাঠের গাছ এবং ফলের গাছ নিয়ে প্রায় 70 থেকে 80 হাজার চারা হবে এই মুহূর্তে আছে। আমাদের সামনে সিজন আসছে, তো আমরা আরও বাড়াবো, কিন্তু আমরা বাইরে থেকেও চারা আনিয়ে রাখবো এখানে, রাখি এটা আবার হোলসেলে আমরা বিক্রি করবো। এই নার্সারিটা দেখাশোনা করার জন্য কতজন লোক আছে? দেখাশোনা করার জন্য আমাদের ম্যানেজার আছে, রহিম আছে, তারপরে এরা আছে আরও অনেক। আমার এখানে নার্সারিতে প্রায় 6-7 জন লোক আছে। সবাই তো নার্সারি করে, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে চারা উৎপাদনে বিশেষ কোনো পদ্ধতি গ্রহণ করেছেন কিনা? না, ওইরকম বিশেষ কোনো পদ্ধতি নাই। আমরা ক্যাজুয়ালি সবাই যেটা করে, আপনি দেখেন এই যে প্যাকেটগুলা, এই প্যাকেটগুলোতে বাচ্চারা বা অনেক আছে ছোট ছোট ছেলে মেয়ে, এদেরকে দিয়ে আমরা আগে ইয়েগুলো রেডি করি, প্যাকেটগুলো রেডি করি, তারপর ওইটার ভিতরে আমরা বীজ দিয়ে দিই। এর ভিতরে কিছু চারা আছে ওগুলো আবার ঘরের ভিতরে করতে হয়, বাইরে করার কোনো সুযোগ নেই। ঘরের ভিতরে মশা টশা দিয়ে ওই যে মানে বিশেষ পদ্ধতিতে ওগুলার চারাগুলো উঠাইতে হয়। ওই চারাগুলো এমনি নর্মালি হলে উঠে না। তারপর বালুর জন্য বালু দিয়ে মানে প্লেটের মতো করে ওখানে বালু দিয়ে সাজাইতে হয়। ওই সাজানোর ভিতরে ওখানে চারাগুলো করতে হয়। এই চারাগুলো নর্মালি এমনি শুধু বীজ দিলে হয় না। চারাগুলো পরিচর্যা কিভাবে করছেন? ওই যে আমার লোকজন আছে, ওরা তো প্রত্যেক সময়, আমরা দেখেন এখনও কাজ করতেছে, এরা সবসময় কাজ করে। মানে এটা শুধু কি যে ঘাসটা উঠে এগুলোর পরিষ্কার করে দেওয়া আর বৃষ্টির পানিটা যেন না জমে ওই জিনিসটা দেখা, মানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সুন্দরভাবে রাখা, আর ঘাসটা যেন না উঠে অন্য কোনো চারা যেন এটার ভিতরে না ঢুকতে পারে ওই জিনিসটা দেখা। আর এগুলোতে সার মার এগুলো পোকামাকড় যেন না হয়, ওটার জন্য স্প্রে করা হয়। পরিচর্যা বলতে এটাই। তো একটা নার্সারি করতে গেলে তো প্রচুর পানি দিতে হয়, তো এই পানির ব্যবস্থাটা কিভাবে করেছেন? পানির ব্যবস্থা আমাদের ডিপ টিউবওয়েল আছে, টিউবওয়েলের থেকে আমরা মোটর দিয়ে পানি উঠে ওইভাবে পানিটা দিয়ে পাইপ দিয়ে হোস পাইপ দিয়ে পানি দিই।
কারণ ওই পানিটাই ইম্পর্টেন্ট, পানি না হলে তো হবে না। একটা কোনো গাছের ভিতরে 3-4 বার মারতে হয়। ক্যাজুয়ালি আমরা সকালবেলা একবার দিই আর বিকেল সন্ধ্যার সময় একবারই দিই। প্রতিদিনই তো আপনাদের এই নার্সারি থেকে চারা বিক্রি হচ্ছে, জি। তো বাজারজাতটা আপনি কিভাবে করেন? ওই যে আমাদের গাড়ি আছে, গাড়িতে আপনার ফলের চারা, ফুলের চারা, এগুলো বিভিন্ন রকম চারাগুলো নিয়ে মানুষ বাইরে 3-4 জন আছে, ওরা বাইরে বিক্রি করে। আর এটার বাইরে মনে করেন যে আমরা যদি কারোর থেকে অর্ডার পাই, যেমন অনেকে বাড়ি করে, তারপর সরকারি সাপ্লাই আছে, 1000, 2000, 5000 চারা লাগে, আমরা ওগুলো সাপ্লাই করি। আচ্ছা, বোঝাই যাচ্ছে যে আপনি বাণিজ্যিকভাবে চারা উৎপাদন জি। করছেন। তো এই খরচ মেটানোর পর আপনার কেমন লাভ থাকে? আছে মোটামুটি, মানে এটা তো আমার আসলে বিজনেস না, আমার আসল বিজনেস হলো খামার। এটা হলো সাইড, এটা দিয়ে মনে করেন হয়তো 5-10 হাজার, 20,000, 50,000 টাকা আসে মাসে, হয়তো 10,000 টাকা, 20,000 টাকা আসে। আর আমার কিছু লোক কাজ করতেছে, খাটতেছে, খাইতেছে, এটা হলো বড় জিনিস। আর জিনিসটা দেখতে মায়া সুন্দর আছে। এটা গরুর খামারটাই আমার মূল ব্যবসা, আর এটা হলো পাশাপাশি ব্যবসা। তো চলো, আমার গরুর খামারে ওখানে একটা বৈঠক আছে, মানে এটা কি গোল টেবিল বৈঠকের মতো। আমার আরও আমার কিছু ভাইজান আছে যারা নিজস্ব গরুর খামার টামার আছে, ওরা সব আসবে, তারপর কৃষি কর্মকর্তা আসবে, তারপর আপনার ইয়েলো আসবে, সবাই সব বসে আমরা ডিসকাস করব যে মানে কারো কোনো অগ্রগতি অবনতি বা কারো কোনো গরুর রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে কিনা বা কারো কোনো সমস্যা কিনা, পুরো জিনিসটা আমরা খোলামেলা আলোচনা করবো। আচ্ছা, ওটাতে আমরা কেউ আমন্ত্রণ করতেছি, আপনি সব চলেন, আমরা তাহলে চলুন যাই। জি চলুন। আসসালামু আলাইকুম। ওনারা দীপ্ত টিভি থেকে আসছে, দীপ্ত কৃষির আর কি। ওনারা একটা আমার এখানে খামার উপর একটা প্রোগ্রাম করছে, আমাদের এই প্রোগ্রামটার কথা শুনে উনিও মানে উৎসাহিত হয়েছে এবং উনি একটা অংশগ্রহণ করতে চাইছে আর কি। তা আমি ওনাকে নিয়ে আসছি, আমি বলছি আপনি ওয়েলকাম, আসেন, আসি বসেন। উনি আমাদের লাইভ স্টক, তারপর উনি খামারি, উনি হলো আমার মিলবিটা খামারি ডাক্তার, খামারি ডাক্তার, খামারি। আচ্ছা, অপু ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আপনার খামারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছেন, তাই ভাবলাম যে আপনাদের মাঝে বসিয়ে আমি একটু জানি। ধন্যবাদ। দ্বিতীয়ত হলো যে আমরা তো একটা বললাম যে আপনারা কোনোভাবে চিকন বসি খাওয়াবেন না। সুইট জাম্বুর বীজ হলে 1 একর পরিমাণ জমিতে চাষ করলে এটাকে আপনার 4 থেকে 5 বার কাইটা খাওয়ানো যায়। 1 ফিট উচ্চ কাটলে বাকিটা আবার সার এবং পানি দিলেই ওটা আবার পরিপূর্ণ ঘাসে পরিণত হয়। এইভাবে 4 থেকে 5 বার খাওয়ানো যায়। নেপিয়ার কাটিংটাও ঠিক এক আখের মতো চিকন চিকন গাছ, এটা একবার লাগাই দিলে যদি সঠিক পদ্ধতিতে লাগানো হয় তাহলে এটা আগা থেকে কেটে আবারও হয়, গোড়া থেকে এটা আবার হইতে থাকে। এই ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে বীজ মিল্ক বিটা দেবে, কাটিং মিল্ক বিটা দেবে, কিন্তু এর সঠিক ব্যবহারের জন্য, সঠিক চাষাবাদের জন্য অভিজ্ঞ কৃষক অথবা আমাদের কৃষি অফিস থেকে সহযোগিতা নিলে সবচেয়ে বেশি ভালো হবে বলে আমি মনে করি। সুইট জাম্বো এবং নেপিয়ার সম্পর্কে জানলাম যে এই ঘাস গবাদি প্রাণীর জন্য খাওয়ানো হয়। তো বর্তমানে আমরা কৃষক পর্যায়ে কিন্তু আরেকটা ঘাসের জাত দিচ্ছি, এটা প্রাণী পুষ্টি প্রকল্প থেকে দেওয়া হচ্ছে, আমরা কাটিং দিচ্ছি, সেটা হচ্ছে নেপিয়ার পাকচং। এই ঘাসটা চাষ করার জন্য কোনো পানি লাগে না, এটা উঁচু জায়গার মধ্যে লাগাইতে হয় এবং এটা একবার যদি লাগানো যায় তাহলে 14 বছর পর্যন্ত এটা খাওয়ানো যায় এবং এটা একবার কাটিং করলে 15-20 দিন পরে আবার এটা ঘাস হয়ে যায়, আবার কাটিং করে খাওয়ানো যায়। এভাবে একবার লাগানোর পরে এই ঘাসটা 14 বছর পর্যন্ত খাওয়ানো যায় বলে আমরা জানতে পেরেছি এবং অলরেডি আমরা কয়েকজন অপুবের খামারে আমরা এই কাটিং দিচ্ছি। আমরা মানে যে বড় দুধের গাভী আমাদের প্রয়োজন, এগুলো তো কিনে আনা সম্ভব না, আর আমাদের পরিবেশ আবহাওয়ার সাথে ম্যাচিং করবে না। জাত উন্নয়নের জন্য, অরিজিনালি জাত উন্নয়নের জন্য যে আমাদের যে গাভীগুলো আছে, এই গাভীগুলোতে কোন ধরনের বীজ দিয়া আমরা মনে করেন এই গাভীগুলো থেকে নতুন একটা প্রজন্ম বাইর করতে পারি, যেটাতে মনে করেন 20-25 লিটার দুধ হবে এবং আমাদের আবহাওয়ার সাথে ম্যাচিং হবে। ওহো, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে আমাদের এই জাত উন্নয়নের জন্য আমাদের সারা দেশব্যাপী আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রোগ্রাম চলমান আছে এবং এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অর্থাৎ এআই এর মাধ্যমে আমাদের যে মাঠকর্মী আছেন ওনারা 100% পিওর জাতের বীজ সরবরাহ করতেছেন। যদি আপনার বড় গাভী হয় বা জাতের গাভী হয়, সেই জাতের গাভী হয়, তাহলে আমরা 100% বীজ আপনাদেরকে সরবরাহ করতে পারবো। কিন্তু গাভীটা যদি ছোট মানের হয়, গাভীটা যদি মাঝারি মানের হয়, তাহলে আমরা কিন্তু 87.5% পর্যন্ত আপনাকে দিতে পারবো। কিন্তু গাভী যদি বড় না হয়
তাহলে আমরা 100% বীজ দিলেও গাভীটা জীবন সংকটাপন্ন হতে পারে। শুনতেছি আপনারা যে একটা ভালো জাতের বীজ দিতেছেন, যদি ভালো জাতের বীজ হয়, এখন তো আমরা কম দুধ পাই, ভালো জাতের শুনতেছি ভালো জাতের বীজ দিলে 12 লিটার 16 লিটার 18 লিটার দুধ হবে, তাহলে আমরা অনেক লাভবান হব। কাবির ভাই, আপনার আবেদনটা আমি শুনছি, তবে আপনাদের সবার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আমাদের প্রাণী পুষ্টি একটা প্রকল্প চলছে। কাবির ভাই নিজেও একটা সুবিধাভোগী একজন খামারি। আপনি ষাঁড়ের প্রজননের কথা বলছেন, যে আপনার জেনে খুশি হবেন যে সরকার বাগেরহাট মহিষ প্রজনন কেন্দ্র থেকে 50% ভর্তুকিতে কিছু সংখ্যক প্রজননক্ষম ষাঁড় মহিষ আপনাদেরকে দেবেন। আমি আপনাদের থেকে আবেদন সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠাবো। আমি আশা করি বাগেরহাট মহিষ প্রজনন খামার থেকে প্রজননক্ষম ষাঁড় মহিষ আপনি সংগ্রহ করতে পারবেন 50% ভর্তুকিতে। মাইনুদ্দিন ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমি একজন নতুন খামারি, হ্যাঁ, এখন আমি চাইতেছি মিল্ক ভিটাতে দুধ দেব। এখন আপনাদের কি রেট আছে দুধের, এবং রেটটা কিভাবে নির্ধারণ করেন এটা জানতে চাইতেছি। আর আপনারা আমাদেরকে কি কি সহযোগিতা করবেন, সুযোগ সুবিধা দেবেন, এটাই। আর মার্কেটে শুনতেছি আপনারা নাকি রেট খুবই কম দেন, এটা কেন, এটা আমি আপনাদের কাছে জানতে চাইতেছি আর কি। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে মিল্ক ভিটা যে দামটা দিয়ে থাকে তা সমবায় মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে নির্ধারিত একটা রেট, সেই রেটের মাধ্যমে আমরা দাম দিয়ে থাকি। সেই রেটটা ফ্যাট পার্সেন্টেজের উপরে ভিত্তি করে, অর্থাৎ গাভীর যে দুধের ননি, এই ননির উপর ভিত্তি করে দেওয়া হয়, এবং এই বিক্রয় গভর্নমেন্টের নির্ধারিত রেটেই বিক্রি করতে হয়। এই জন্যই আমরা মার্কেটের সাথে যারা গোয়ালেরা দুধ বিক্রি করে ওই দামের সাথে আমরা কখনোই অ্যাডজাস্ট করতে পারি না, দাম কম বেশি থাকে। আর মিল্ক ভিটা আপনাদেরকে কম রেটেও দুধ নেওয়ার কারণ আরও কিছু আছে, যেটা সমবায়ীদেরকে বা এই যে গাভী যারা পালন করে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। যেমন কৃত্রিম বীজ, যেটাতে আমরা উন্নত জাতের বাছুর উৎপাদন করি। এরপরে ঘাস বীজ, ঘাসের কাটিং, কৃমির ঔষধ, সরকার প্রদত্ত বিভিন্ন ঔষধ যখন আসে সেই ঔষধগুলো আমাদেরকে ফ্রি দিতে হয়। তাছাড়াও আমরা আমাদের মাঠ পর্যায়ে ডাক্তার, তারপরে কৃত্রিম প্রজননকারী, এদের নিয়োগ দেওয়া আছে। এরাও আপনাদের গাভীর জন্য সহযোগিতা করে বিনামূল্যে, যার কারণে বাজারের গোয়ালদের মতো এত দাম আমরা দিতে পারি না। এই সুযোগ সুবিধাগুলো মিল্ক ভিটা দেওয়ার কারণেই দুধের দাম গভর্নমেন্ট নির্ধারিত একটা রেটে দিতে হয়। এখানে আমাদের বা আমি ব্যবস্থাপক হিসাবে আমার কোনো হাত নাই, কারণ যে রেট এখানে যে পার্সেন্টেজ টেস্ট করা হয় সেটাই লিখে আবার ঢাকাতে, যেখানে আমাদের দুধটা ঢাকায় গিয়ে আবার প্যাকিং হয়ে বাজারজাত হয়, সেখানে যায় আবার রিটেস্ট হয় যে আমরা যে যতটুকু গ্রহণ করছি তার ঠিক মতো আবার ওইখানে পাইছে কিনা। কাজে এখানে আমাদের কোনো হাত নাই। যার গাভীর দুধ যত ভালো, যার মহিষের দুধের যত দাম, ঠিক এখানে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা, এখানে কোনো কারসাজিও নাই এবং কাউকে ঠকানোরও কিছু নাই। দুধের দাম গোয়ালদের চেয়ে একটু কম, কারণ তারা মিল্ক ভিটা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং দেখতেছি মানে মিল্ক ভিটার দুধের মধ্যে সোয়াবিন তেল দিয়ে তারা দুধ তৈরি করতেছে, শ্যাম্পু দিয়ে দুধ তৈরি করতেছে। তো এটা আসলে কি, আমরা তো বুঝতে পারি। আমরা চাচা একটু বলি, আমার মনে হচ্ছে অনেক সমস্যা নিয়ে আপনারা বসেছেন, এই আলোচনা অনেকক্ষণ ধরে চলবে, কিন্তু আমি আজ আপনাদের এখান থেকে বিদায় নেব। ওকে, আল্লাহ হাফেজ। অপু ভাই, আপনি সারাদিন আমাদেরকে সময় দিয়েছেন, আপনার খামারে বিভিন্ন দিক আজ আমরা দেখলাম, এবং অনেক কৃষকরা আজকে আপনার পর্ব দেখলো, তারা আপনার এই খামারে দেখে অনেক উপকৃত হবে এই আশা করছি। এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত আরিন। শুরুতে জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। মধু রপ্তানি করে লাভবান হচ্ছে শেরপুরের নকলা উপজেলার মৌচাষীরা। বাড়ির ছাদে মুরগি পালন করে স্বাবলম্বী কুমিল্লার রুবেল। গাইবান্ধার বালুচরে লাল মরিচের আবাদ। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধু রপ্তানি করে দেখিয়ে দিয়েছেন নকলার ফয়জুর রহমান। উপযুক্ত প্রশিক্ষণ, দৃঢ় সংকল্প এবং প্রয়োজনীয় সেবা দিয়ে মৌমাছি পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব। মধু রপ্তানি করে এমনটাই প্রমাণ করেছেন নকলার ফয়জুর রহমান মাস্টার।
মৌচাষী ফয়জুর জানান, বিসিক থেকে প্রাপ্ত 2টি মৌ বাক্স ও প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে পুঁজি করে তার মৌমাছি পালনের যাত্রা শুরু। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ফয়জুরের 120টি মৌ বাক্স রয়েছে। তাছাড়া নজরুলের 52টি, মনিরের 60টি, রাজবাহারের 17টি, মাহমুদের 20টি, হালিমের 75টি, জহুরুলের 114টি বাক্স আছে। মধু উৎপাদন করা পর্যন্ত প্রতি বাক্সে 1 থেকে 1,500 টাকা ব্যয় হয়েছে তাদের। ফয়জুরের 120টি বাক্স তৈরি সহ মধু উৎপাদন পর্যন্ত লক্ষাধিক টাকা ব্যয় হলেও বছরে 1.5 থেকে 2 লাখ টাকা আয় হয় তার। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, মৌচাষীদের প্রশিক্ষণ এবং মধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, যে এলাকায় মৌমাছি পালন করা হয় সে এলাকায় সরিষা সহ যে কোনো শস্যের ফলন 15 থেকে 20 ভাগ বাড়ে। এতে শুধু মৌচাষীরাই লাভবান হচ্ছেন না, কৃষকরাও বিনা শ্রমে বাড়তি লাভ পাচ্ছেন। কুমিল্লার সদর উপজেলার রুবেল জীবনযুদ্ধে তিনি অনেকটাই সফল। সোনালী ব্রয়লার মুরগি পালন করে আজ তিনি স্বাবলম্বী। গাইবান্ধায় বালিযুক্ত চরাঞ্চলে শুরু হয়েছে লাল মরিচের আবাদ। পরিত্যক্ত বালিতে অন্য কোনো ফসল আবাদ না হওয়ায় মরিচ চাষে উপার্জনের পথ খুঁজে পেয়েছেন কৃষকরা। রুবেল 2010 সালে 100টি ব্রয়লার মুরগি নিয়ে যাত্রা শুরু করেন। আস্তে আস্তে তার খামারটি বড় হতে থাকে। মাত্র 6 বছরে মুরগির সংখ্যা এখন দাঁড়িয়েছে 1,500-এ। খামারটির আয়তন বেড়ে হয়েছে 1000 স্কোয়ার ফুট। শহরের বাড়িতে জায়গা কম হওয়ায় ছাদেই মুরগির খামার তৈরি শুরু করেন। বর্তমানে বাড়ির পাশের জমি ক্রয় করে মুরগি পালন করছেন তিনি। ফার্মে প্রতিদিন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, রুবেল যে ব্রয়লার মুরগির খামারটি করেছে তা খুব ভালো একটি খামার। আমাদের দেশের বেকার যুবক সবাই যদি রুবেলের মতো একটি করে খামার স্থাপন করে এবং প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন পরামর্শ নিয়ে খামারের পরিচর্যা করে, তাহলে বেকারত্ব ও দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে পারবে অনেকেই। গাইবান্ধায় বালিযুক্ত চরাঞ্চলে শুরু হয়েছে লাল মরিচের আবাদ। পরিত্যক্ত বালিতে অন্য কোনো ফসল আবাদ না হয় মরিচ চাষী উপার্জনের পথ খুঁজে পেয়েছেন কৃষকরা। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুক জুড়ে রয়েছে অসংখ্য ছোট বড় চর। এসব বালুচরের পতিত জমিতে কৃষকরা মাইলের পর মাইল জুড়ে চাষ করছেন মরিচ। চরাঞ্চলের মরিচ চাষিরা জানান, মরিচ রোপণের পর অন্য ফসলের মতো বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, রাসায়নিক সার ব্যবহারেরও প্রয়োজন পড়ে না। তাই মরিচ চাষ অন্যান্য ফসল চাষের তুলনায় সহজে চাষ করা যায়, সেই সাথে খরচও তুলনামূলক কম। গাইবান্ধা জেলার কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে ফুলছড়ি উপজেলার গাবগাছি, জিগাবাড়ি, বুলবুলির চর, খোলাবাড়ি, বাজে ফুলছড়ি, ট্যাংরাকান্দি, দেলুয়াবাড়ি, গজারিয়ার গলনাচর সহ বিভিন্ন এলাকায় প্রায় 1800 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। আর এ চরাঞ্চলের কৃষকেরা মরিচ চাষ করে ইতিমধ্যে ভাগ্য ফিরিয়েছে। সেই সাথে মরিচ ওঠানো এবং বাজারজাতকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অনেক মহিলা কৃষি শ্রমিকের। বাংলার প্রতিটি অঞ্চলে ফল ফসলের আবাদ হলেও এক এক অঞ্চল এক এক ফসলের জন্য খ্যাত। নিজ এলাকায় পরম মমতা দিয়ে কৃষকদের ফলানো ফল ফসল দেশের মানুষের চাহিদা পূরণ করবে, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সমস্যা তো থাকবেই, তবে আলোচনার মধ্য দিয়ে সমাধানও হবে। আজকের এই উঠান বৈঠক যদি প্রতিটা জেলায়, উপজেলায় এবং ইউনিয়নে হয় তাহলে খামারিরা অনেক উপকৃত হবে। এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।